সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ, যা কক্সবাজার জেলার টেকনাফ থেকে 9 কিলোমিটার দক্ষিণে আর মায়ানমারের উপকূল হতে 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। জাহাজে করে দীর্ঘ সমুদ্রযাত্রা, দৃষ্টিনন্দন রিসোর্টে রাত্রিযাপন, নানা রকম সামুদ্রিক মাছের বারবিকিউ, দ্বীপ জুড়ে অসংখ্য নারকেল গাছ, প্রবাল পাথরের স্বর্গরাজ্য, প্রাকৃতিকভাবে গড়ে ওঠা কেয়া গাছের সারি, সুন্দরবন সদৃশ বনের সমাহার আর নীলাভ সবুজ সাগরের জল সবকিছু মিলে সেন্ট মার্টিনকে করেছে অন্য সব পর্যটন স্পট থেকে একেবারেই আলাদা। তাই বছরের 3 থেকে 4 মাস এখানে পর্যটকদের আধিক্য থাকে চোখে পড়ার মতো। এই সিজনে বিভিন্ন কারণে জানুয়ারি মাস পর্যন্ত সেন্ট মার্টিন খোলা ছিল, তাই পর্যটকদের চাপ, রিসোর্টের ভাড়া, স্থানীয় ট্রান্সপোর্টেশন আর খাবার দাবারের দাম ছিল বেশ কিছুটা বেশি। এত কিছুর পরেও সেন্ট মার্টিন বাংলাদেশের অন্যতম পর্যটন স্পট। তাই এই সিজনে যারা সেন্ট মার্টিন যেতে পারেননি বা সামনের সিজনে যাবার প্ল্যান করছেন, এই ভিডিওটি তাদেরই জন্য। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ঘড়িতে বাজে রাত 9:25। বেশ কিছুক্ষণ আগে আমরা কমলাপুর রেল স্টেশনে পৌঁছেছি। রাত 10:30টার কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে করে প্রথমে আমরা যাব কক্সবাজারে, সেখানে এক রাত থেকে পরের দিন রওনা হব সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। এই যখন আমাদের প্ল্যান, ঠিক তখনই জানতে পারলাম কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি রাত 10:30টার পরিবর্তে রাত 12:30টায় ছাড়বে। হাতে বেশ কিছুটা সময় পাওয়ার কারণে পরিবার নিয়ে কমলাপুর রেল স্টেশনের কাছের একটা হোটেলে রাতের খাবার সেরে নিলাম। স্টেশনে ফিরে জানতে পারলাম ট্রেন ছাড়তে আরও বেশ কিছুটা সময় দেরি হবে। কেউ কেউ বলছে রাত 2টার পর ট্রেন ছাড়বে, আবার কেউ কেউ বলছে ট্রেন ছাড়বে রাত 3টার পর। এবার শুরু হলো দীর্ঘ অপেক্ষার পালা। পরিবার পরিজন নিয়ে শীতের মাঝরাতে এমন অপেক্ষা করতে মোটেই ভালো লাগছিল না, কিন্তু কিচ্ছু করার নেই, অপেক্ষা আমাদের করতেই হবে। যাই হোক, দীর্ঘ অপেক্ষার পর রাত 3:17 আমাদের ট্রেন ছাড়ল কক্সবাজারের উদ্দেশ্যে। সকাল 8:30টার দিকে আমরা চট্টগ্রাম পৌঁছাই। তখনও বাইরে বেশ কুয়াশা আর ঠান্ডা ছিল। সকাল 11:45 প্রায় 8 ঘন্টা 28 মিনিট ভ্রমণ করে আমরা কক্সবাজার পৌঁছাই। ট্রেন থেকে নেমে আমরা এগিয়ে চলি বাইরের দিকে। কক্সবাজার রেলওয়ে স্টেশনটি বাংলাদেশের অন্যতম দৃষ্টিনন্দন একটি রেলওয়ে স্টেশন। স্টেশনটিতে রয়েছে 4 তলা বিশিষ্ট একটি ভবন। ভবনটির সামনের দিকে আছে একটি জলাধার, যার মাঝখানে আছে সুন্দর একটি ঝিনুক আকৃতির ফোয়ারা। দৃষ্টিনন্দন এই কক্সবাজার রেলওয়ে স্টেশনের বাইরে কিছুটা সময় কাটিয়ে আমরা এগিয়ে চলি অটোরিকশায় করে হোটেলের দিকে। কক্সবাজারে আমরা থাকব ওয়ার্ল্ড বিচ রিসোর্টে, যা আগে থেকেই বুকিং করে রাখা হয়েছিল, যেটা ডলফিন মোড়ের কাছেই অবস্থিত। কক্সবাজার রেল স্টেশন থেকে আমাদের হোটেলের দূরত্ব প্রায় 4.5 কিলোমিটার। প্রায় 20 মিনিটের মধ্যে আমরা আমাদের হোটেলের কাছে পৌঁছালাম। অটো থেকে সকল ব্যাগপত্র সব নামিয়ে হোটেলের রিসিপশনে প্রয়োজনীয় সব তথ্যাদি দিয়ে ফর্ম ফিল আপ করতে হলো। এখানে বলে রাখা ভালো, কক্সবাজার ও সেন্ট মার্টিন ভ্রমণের সময় অবশ্যই আপনার এনআইডি কার্ডের ফটোকপি সাথে রাখবেন। হোটেল বুকিংয়ের সময় যা অবশ্যই কাজে লাগবে। 709 নম্বর অ্যাপার্টমেন্টটি দেওয়া হয়েছে আমাদের থাকার জন্য। এটি মূলত 3 রুমের একটা অ্যাপার্টমেন্ট, যার প্রথম কক্ষে আলমারি, বেসিন, ওয়ার্ড্রফ, ড্রেসিং টেবিল, টিভি ও ফ্যান সহ একটি বিছানা রয়েছে। মাঝের কক্ষটিতে একটা বেড টেবিল সহ ডাবল বেড, এসি ও ফ্যান সহ বসার চেয়ার টেবিল আছে। আরও আছে রুমের সাথে ছোট্ট একটা বারান্দা, যেখান থেকে বাইরের প্রকৃতি দেখা যায়। রুমের বাইরে আছে একটা ওয়াশরুম, আর শেষে রয়েছে স্পেশাল একটা রুম। এখানে ডাবল বেড ও এসি সহ অ্যাটাচ বাথরুম রয়েছে।
সাথে আছে লম্বা একটা বারান্দা, যেখান থেকে বাইরের প্রকৃতির ওয়াইড একটা ভিউ পাওয়া যায়। আমার ফ্যামিলি আর আমার সমবয়সী খালাতো ভাইয়ের ফ্যামিলি মিলে আমাদের এইবারকার ভ্রমণ। দুই পরিবারের বাচ্চা সহ মোট 6 সদস্যের জন্য এরকম বড় একটা অ্যাপার্টমেন্ট বুক করতে হয়েছে। 2 রাতের জন্য আমাদের ভাড়া নিয়েছে 6,000 টাকা। আমরা এখানে থাকব 15 ডিসেম্বর রাত ও সেন্ট মার্টিন থেকে যেদিন ফিরব অর্থাৎ 18 ডিসেম্বর রাত। এমনিতে ডিসেম্বরে কক্সবাজারের হোটেলগুলোতে প্রচুর ভাড়া নেয়, তবে বন্ধু হ্যাভেন দীর্ঘদিন কক্সবাজার থাকার দরুন তার সহায়তায় এই ব্যস্ত সময়ে এই হোটেলে এত কম রেটে রুম পেয়েছি। তাই বন্ধু হ্যাভেনের জন্য রইল অশেষ কৃতজ্ঞতা। হোটেলে ফ্রেশ হয়ে বাইরে বের হতে হতে ঘড়িতে বাজে দুপুর 2টা, মানে সকালের খাবারের সময় শেষ হয়ে গেছে। তাই আমরা সকালের খাবার বাদ দিয়ে সুগন্ধা বিচের দিকে চললাম দুপুরের খাবার খেতে। দুপুরের খাবারে আমরা নিলাম ভাত, বড় সাইজের রূপচাঁদা মাছ, লাল শাক, আলু ভর্তা, ভাজি আর ডাল। খাবারের স্বাদ বেশ ভালো ছিল। খাবারের হোটেলের নাম ও ঠিকানা এবং খাবারের মূল্য সহ অন্যান্য বর্ণনা এবং যাবতীয় খরচ ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। খাবারের পর প্রথমেই আমরা চললাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের দিকে। এখানে প্রবেশের টিকিট মূল্য জনপ্রতি 300 টাকা করে, তবে আপনি যে হোটেলে থাকবেন সেখান থেকে টিকিট নিলে কিছুটা ডিসকাউন্ট পেতে পারেন। এখানে প্রবেশের পরই দেখা পেলাম ভয়ঙ্কর পিরানহা মাছের। ভেতরের অসংখ্য অ্যাকোরিয়ামে নানা প্রজাতির মিঠা পানির মাছ আর সামুদ্রিক মাছ রয়েছে। আমরা দেখলাম ম্যাকং জায়ান্ট ক্যাটফিশ, অ্যাঞ্জেল ফিশ, তারা মাছ, আলবিনো রেইনবো শার্ক, আরও কত কি। এখানে এসে জীবনের প্রথম দেখতে পেলাম সাদা মাগুর, আরও দেখলাম 8 পা বিশিষ্ট অক্টোপাস। ছোট বাচ্চাদের জন্য এটি আদর্শ একটি জায়গা। আমার মেয়ে ও আমার ভাইজি ছোট বড় অসংখ্য মাছ দেখে খুবই আনন্দ পাচ্ছিল। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আমার সবচেয়ে পছন্দের জায়গা হলো এই জায়গাটি। উপরে, বামে ও ডানে সব দিকেই মাছের অ্যাকোরিয়াম। বিশেষ করে মাথার উপরের গিটার ফিশগুলো সত্যিই অপূর্ব। বিভিন্ন মোড় ঘুরে এঁকে বেঁকে রাস্তা চলে গেছে উপরের দিকে। আমরাও সিঁড়ি বেয়ে 2 তলার দিকে চললাম। উপরের দিকেও বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে, সেই সাথে আছে ছবি তোলার জন্য বিভিন্ন সুন্দর সুন্দর স্থান। উপরের দিকে ফুড ফিশ থেরাপি নেওয়ারও ব্যবস্থা রয়েছে। মাছপূর্ণ জারে পা ডুবিয়ে রাখলে ছোট ছোট মাছ পায়ে এসে ঠোকর দেয়। এই থেরাপি নিতে হলে জনপ্রতি গুনতে হবে 100 টাকা করে। 2 তলা ঘুরে এবার চলে আসলাম 3য় তলায়। এখানে ব্যাগ, কসমেটিক্স, বাচ্চাদের খেলনা, টুপি, শোপিস ও খাবার আইটেম সহ নানা জিনিস বিক্রি হচ্ছে। এর পাশেই রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড। আর সবশেষে আছে বাহির হবার সিঁড়ি। বাইরে সুন্দর একটা কৃত্রিম ঝর্ণাও আছে, যা আপনাকে আকর্ষিত করবেই। প্রায় 1 ঘন্টা সময় আমরা ফিশ ওয়ার্ল্ডের ভিতরে অবস্থান করছিলাম। এরপর অটোরিকশা করে চলে যাই সুগন্ধা বিচে। ডিসেম্বরের ছুটি, স্কুল বন্ধ, তাই অনেকেই ফ্যামিলি সহ এসেছেন কক্সবাজারের সাগরের সৌন্দর্য উপভোগ করতে। তাই এখানে প্রচুর মানুষের সমাগম। শেষ বিকেলের পুরোটাই আমরা ছিলাম সাগর পাড়ে। ছবি তোলা, ভিডিও করা, সাগরের জলে পা ভিজিয়ে একটানা হেঁটে চলা, এগুলো করতে করতেই সূর্য অস্ত যাচ্ছিল। সুগন্ধা বিচে সূর্যাস্ত উপভোগ করে হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা যাই লাবণী বিচে। লাবণী পয়েন্টের কাছে ট্রাভেল কিংয়ের অফিস থেকে সেন্ট মার্টিন যাবার 12 আউলিয়া শিপের টিকিট সংগ্রহ করি। এরপর লাবণী বিচ মার্কেটে কিছুক্ষণ ঘোরাঘুরি করে লাবণী পয়েন্টের কাছের একটি খাবার হোটেল থেকে রাতের খাবার খেয়ে হোটেলে ফিরে আসি। আর এভাবেই শেষ হয় আমাদের প্রথম দিন।
পরের দিন অর্থাৎ 16 ডিসেম্বর সকালে ওয়ার্ল্ড বিচ রিসোর্টের পাশের একটা খাবার রেস্টুরেন্ট থেকে সকালের খাবার খেয়ে অটোরিকশা রিজার্ভ করে আমরা বের হয়ে পড়ি কক্সবাজারের নুনিয়াছড়া ঘাটের দিকে। ডলফিন মোড় থেকে নুনিয়াছড়া ঘাটের দূরত্ব প্রায় 6.5 কিলোমিটার। অটো ভাড়া নিল 200 টাকা। নুনিয়াছড়া ঘাটের এই জায়গায় অটো আমাদের নামিয়ে দিল। এখানে পৌঁছাতে আমাদের সময় লাগলো প্রায় 20 মিনিটের মতো। সামনের দিকে যে আর্মির গাড়িটি দেখা যাচ্ছে, এ পথেই হেঁটে আমাদের সামনে এগিয়ে যেতে হবে জাহাজের দিকে। সামনের দিকে যে বড় জাহাজটি দেখতে পাচ্ছেন, এটাই হলো সেন্ট মার্টিন যাবার সবচেয়ে বড় জাহাজ 12 আউলিয়া, যেটাতে করে আমরা সেন্ট মার্টিন যাব, যার সানডেকের টিকিট মূল্য 2500 টাকা। অন্যান্য ক্লাসের টিকিট মূল্য স্ক্রিনে দেওয়া থাকলো। জাহাজে ওঠার সময় শুধু টিকিট চেক করে। যদিও আগের দিন রাতে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সেন্ট মার্টিন যাবার ট্রাভেল পাসের সফট কপি চলে এসেছিল, যেটা আর দেখাতে হয়নি। 12 আউলিয়া জাহাজে উঠেই আমরা উপরে উঠে যাই, কারণ সানডেকের অবস্থান জাহাজের উপরের দিকে। প্রথমেই ছেড়ে গেল কেয়ারি সিন্দাবাদ। আমাদের জাহাজ ছাড়ার কথা ছিল সকাল 8:30টায়। নির্ধারিত সময়েই তা ছেড়ে দিল। শুরু হলো আমাদের দীর্ঘ সমুদ্র যাত্রা। সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে এসে আপনি কি করতে পারবেন বা কি করতে পারবেন না, তার পরিপূর্ণ গাইডলাইন জাহাজের নিচতলায় দেওয়া আছে। সময় করে অবশ্যই এটা পড়ে নেবেন। এ নিয়ে আমার তৃতীয়বার সেন্ট মার্টিন ভ্রমণ হলেও আমার মেয়ের সাথে এটাই প্রথম সেন্ট মার্টিন ভ্রমণ। তাই এই ভ্রমণটি আমার জন্য খুবই স্পেশাল। তাই বাবা ও মেয়ে মিলে আনন্দে মেতে উঠলাম এই দীর্ঘ সমুদ্র যাত্রায়। এই দীর্ঘ সমুদ্রযাত্রার কিছু সময় অতিবাহিত হওয়ার পরেই দেখা পেয়ে গেলাম কেয়ারি সিন্দাবাদ জাহাজের, যা আমাদের আগেই ছেড়ে গিয়েছিল। আমাদের জাহাজ এটিকে অতিক্রম করল। বেশ কিছু গাংচিল আমাদের পিছু নিল। জাহাজের কেউ কেউ তাদের দিকে বিভিন্ন ধরনের খাবার ছুড়ে দিল, আর গাংচিলগুলো সেই খাবারগুলো পানিতে পড়ার আগেই লুফে নিল। এভাবেই চলল খাবার ছুড়াছুড়ির খেলা। জাহাজের পেছনের দিকে আছে একটা ক্যান্টিন, যেখানে পাওয়া যায় নানা রকমের খাবার, যার মধ্যে আছে হটডগ, স্যান্ডউইচ, শর্মা, বার্গার, চিকেন খিচুড়ি, বিভিন্ন প্রকারের কোমল পানীয়, আইসক্রিম, চা ও কফি। তবে দাম একটু বেশি। কফি 50 টাকা করে, আর শর্মা ও বার্গার প্রতি পিসের মূল্য 150 টাকা। তবে পানি বিনামূল্যে, যার যতটুকু প্রয়োজন বোতলে ভরে নিচ্ছে। পরিবারের সবাই মিলে আমরা কফি আর চিকেন শর্মা খেলাম। দাম একটু বেশি হলেও খাবারের মান ও স্বাদ দুটোই বেশ ভালো। কফি হাতে নিয়ে আমার ডাক্তার ভাই বেশ কিছু সময় ধরে সমুদ্রের গল্প শোনালো। এভাবেই কেটে যেতে থাকলো আমাদের সময়। আমরা সেন্ট মার্টিনের দিকে যতই এগিয়ে চলেছি, সাগরের জল ততই নীল আর পরিষ্কার হতে শুরু করেছে। একবার সাগরের জলের দিকে চেয়ে দেখুন, কি স্বচ্ছ আর নীল জলধারা। ওই যে দূরের পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, ওইগুলো হলো মায়ানমারের পাহাড়। দীর্ঘ সময় ভ্রমণ শেষে দূরে দেখা পেলাম সেন্ট মার্টিন দ্বীপের। প্রায় 6 ঘন্টা ভ্রমণ করে আমরা অবশেষে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পৌঁছাই। লোকজনের ভিড় এড়ানোর জন্য জাহাজ থেকে বেশিরভাগ লোক নেমে যাওয়ার পর আমরা সর্বশেষে নামলাম। জেটি থেকে বেশ খানিকটা পথ হেঁটে অটোতে উঠতে হয়, যে পথের বেশিরভাগ অংশই ভাঙাচোরা, জোড়াতালি দিয়ে কোনো রকমে কাজ চালিয়ে নিচ্ছে, যা সেন্ট মার্টিনের মতো এমন জনপ্রিয় পর্যটন স্পটে কখনোই কাম্য নয়। সেন্ট মার্টিন ভ্রমণের প্ল্যান করার সময়ই এখানে আসার প্রায় 15 দিন আগে গলাচিপার কাছে
শায়েরি ইকো রিসোর্টে আমাদের 2 ফ্যামিলির জন্য 2টি রুম বুকিং দেওয়া ছিল, তাই হোটেল খোঁজা নিয়ে আমাদের বাড়তি কোনো টেনশন ছিল না। লম্বা জেটি পথ পার হয়ে বাজারের কাছে এসে কিছুটা দর কষাকষি করে 300 টাকায় একটা অটো রিজার্ভ করি। আমাদের যেতে হবে গলাচিপার কাছে, ওইখানেই শায়েরি রিসোর্টের অবস্থান। বাজার থেকে অটোতে করে রিসোর্টে যেতে মোটামুটি 15 মিনিটের মতো সময় লাগে। যারা এর আগে সেন্ট মার্টিন এসেছেন তাদের এই রাস্তাটি মোটামুটি সবারই চেনা, কারণ ছেড়াদ্বীপ যাওয়ার সময় এই রাস্তা ব্যবহার করেই যেতে হয়। রিসোর্টে প্রবেশ করে প্রথমেই আমরা রিসিপশনে প্রবেশ করি। সেখানে প্রত্যেকের নাম, এনআইডি সংক্রান্ত তথ্য, কতদিন থাকব, কবে চেক আউট করব ইত্যাদি সকল তথ্য প্রদান করি। এটা হচ্ছে শায়েরি ইকো রিসোর্টের সবচেয়ে প্রিমিয়াম কটেজ। এগুলোকে বলা হয় উডেন হানিমুন কটেজ, যার দোতলার রুমগুলোর ভাড়া প্রতি রাত 5500 টাকা আর নিচের রুমগুলোর ভাড়া 5000 টাকা। এগুলোর সবগুলোই সি ভিউ কটেজ, মানে রুম থেকেই সমুদ্রের দেখা পাওয়া যায়। কটেজের বাইরে প্রচুর হ্যামক সদৃশ দোলনা ঝোলানো আছে। এছাড়াও শায়েরি রিসোর্টের আরও বিভিন্ন প্যাকেজের রুম রয়েছে, যার লিস্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমাদের রুমগুলো পেছনের দিকে। এগুলোকে বলা হয় কাপল ডিলাক্স গার্ডেন ভিউ, সমুদ্র থেকে বেশ কিছুটা দূরে। এ রুমের ভাড়া পার ডে 3000 টাকা। শায়েরি ইকো রিসোর্টটা বেশ বড়। এটি মূলত 2 ভাগে বিভক্ত। এর একটি অংশ সমুদ্রের সাথে আর আরেকটা অংশ ছেড়াদ্বীপ যাওয়ার রাস্তার অপর পারে। পুরো রিসোর্টটাকে 2 ভাগে ভাগ করেছে ছেড়াদ্বীপ যাওয়ার রাস্তা। সাগরের পার ঘেঁষে শায়েরি রিসোর্টের খাবারের জন্য দানাপানি রেস্তোরাঁ নির্মাণ করা হয়েছে। এখানে দুপুরের খাবার খেয়ে রিসোর্টের ভেতরেই কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা সি বিচে চলে আসি। অনেকক্ষণ ধরে চলে আমাদের সমুদ্র স্নান। দেশের অনেক জায়গায় ঠান্ডা থাকলেও সেন্ট মার্টিনে তখন বেশ গরম, তাই আমাদের কারোরই ঠান্ডাজনিত কোনো সমস্যা হচ্ছিল না। রাতে বড় অটোরিকশা ভাড়া করে বারবিকিউ খাবার জন্য বাজারে চলে আসি। অটো রিজার্ভ ভাড়া নিল 150 টাকা। কাঁকড়া কত ভাই? কাঁকড়া 200 করে ভাইয়া। 200 করে। জি স্যার। তারপর এটা 850 টাকা টুনা কেজি। পার কেজি। আচ্ছা, আর এটা? এটা 750। এটা কি মাছ? স্যালমন। স্যালমন। আচ্ছা, তারপর এটা সাদা কোরাল 1050। কি নাম কি এটার? সাদা কোরাল। সাদা কোরাল 1050। আচ্ছা, আর পরে? আর আছে টাইগার ফিশ। কত? 850। আচ্ছা, আর আছে লাল কোরাল। হ্যাঁ, 1050। বাজারে এসে বিভিন্ন প্রজাতির মাছ দাম দর করে প্রথমেই আমরা ফ্লাইং ফিশ ফ্রাই করে খাই। খেতে দারুণ। টমেটো সস দিয়ে ফ্লাইং ফিশ খাওয়া আমার কাছে সেন্ট মার্টিনের সেরা সন্ধ্যাকালীন নাস্তাগুলোর মধ্যে একটা। এর সাথে চলে কাঁকড়া ফ্রাই। সাইজে বেশি বড় না হলেও খেতে কিন্তু বেশ মজার। সবগুলোর দাম ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেন্ট মার্টিনের আল্লাহরদান রেস্টুরেন্টে আমরা প্রথম রাতের জন্য বারবিকিউয়ের প্ল্যান করি। বারবিকিউ করার জন্য আমরা 1 কেজি ওজনের একটা কোরাল মাছ নেই, যার মূল্য নেয় 950 টাকা। পরোটার সাথে লাল কোরালের বারবিকিউ, চমৎকার স্বাদ। হোটেলে ভিড় কম থাকার কারণে অনেক সময় নিয়ে মেরিনেট করে বারবিকিউ করা হয়েছে, তাই খেতে বেশ লেগেছে। খাবারের পর আমরা রিসোর্টে ফিরে আসি এবং সমুদ্র সৈকতে অনেকটা সময় কাটাই। এভাবেই শেষ হয় সেন্ট মার্টিনে কাটানো আমাদের প্রথম রাত। পরের দিন সকালে ঘুম থেকে উঠে শায়েরি রিসোর্টের পাশেই একটা রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা করি। সকালের খাবারে আমরা নেই পরোটা, ডিম আর সবজি।
সকালের খাবারের পর অটো রিজার্ভ করে আমরা বের হয়ে পড়ি ছেড়া দ্বীপের উদ্দেশ্যে। অটো রিজার্ভ ভাড়া নেয় 800 টাকা। এখানে এসে অনেকের সাথে আলোচনা করে আমরা জানতে পেরেছিলাম এই সিজনে ছেড়া দ্বীপ যাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে, যদিও দু একজন খুব সকালে লুকিয়ে লুকিয়ে ছেড়া দ্বীপ গিয়েছেন। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ছেড়া দ্বীপ প্রবেশের রাস্তায় সর্বদা একজন কোস্টগার্ড পাহারায় থাকেন, বিধায় ছেড়া দ্বীপ যাওয়া যায় না। তবুও মানুষ ছেড়া দ্বীপ যাওয়ার পথ পর্যন্ত যায়, যেখানে ঘোরার জন্য ছেড়া দ্বীপ ছাড়াও নতুন গজে ওঠা সুন্দরবন সদৃশ বন আর সর্বশেষ প্রান্তে প্রচুর কোরাল সমৃদ্ধ বিচ রয়েছে, যা ছেড়া দ্বীপ ভ্রমণের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়, অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। ছেড়া দ্বীপ যেতে না পারলেও ছেড়া দ্বীপ যাওয়ার জন্য যে পথটুকু অটোতে করে যেতে হয় তার সৌন্দর্য বরাবরই আমাকে আকৃষ্ট করে। বালুকাময় সৈকত ধরে প্রকৃতির এক নিখাত সৌন্দর্যের ভেতর দিয়ে অবিরাম ছুটে চলা, যেখানে একপাশের স্বচ্ছ নীলাভ সবুজ জলের ঢেউ মনকে সর্বদা আন্দোলিত করে চলেছে, সাথে আছে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট বড় নানা আকৃতির কোরাল আর সাগরে বাঁধা নানা নৌকো, আর অপর পাশে আছে ঘন কেয়া বন। এ যেন এক স্বপ্নের রাজ্যে বিচরণ। প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে প্রায় 20 মিনিটের মধ্যে আমরা চলে আসি ছেড়া দ্বীপ যাবার প্রবেশ পথের কাছে। রিজার্ভ করা অটোরিকশাগুলো সাধারণত এই পর্যন্তই আসে, আর এখান থেকেই ছেড়া দ্বীপ হেঁটে যেতে হয়। প্রবেশপথের কাছে গড়ে উঠেছে বেশ কিছু দোকানপাট। কাছেই একজন কোস্টগার্ড পাহারায় বসে আছেন। তার সাথে কথা বলে জানতে পারলাম বর্তমানে কাউকেই ছেড়া দ্বীপ যেতে দেওয়া হচ্ছে না। 2023 সালে যখন দ্বিতীয়বারের মতো সেন্ট মার্টিন এসেছিলাম, তখন ছেড়া দ্বীপ যাওয়া যেত। কিভাবে ছেড়া দ্বীপ যেতে হয় বা ছেড়া দ্বীপে কি কি রয়েছে সেই সম্পর্কে যারা বিস্তারিত জানতে চান, তাদের জন্য এই ভিডিওর আই বাটনে আর ডেসক্রিপশন বক্সে আমার 2023 সালের সেন্ট মার্টিন ভ্রমণের ভিডিও লিংক দেওয়া থাকলো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ছেড়া দ্বীপ যেতে না পেরে আমরা সৈকত ধরে সোজা এগিয়ে চললাম সামনের দুটি নতুন স্পটের দিকে। একটা হলো সুন্দরবন সদৃশ বন, আর আরেকটা হলো প্রবাল আচ্ছাদিত সমুদ্র সৈকত। হেঁটে যেতে যেতে পথের এক পাশে দেখা মিলল প্রচুর কেয়া গাছের, যাতে প্রচুর কেয়া ফল ধরেছে। কেয়া ফলগুলো দেখতেও বেশ সুন্দর। আর এই যে এটা তো কেয়া বন না? এই যে এইগুলো যে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কেয়া বন। আর ওই যে ওইখানে যেগুলো দেখা যাচ্ছে এগুলো কি সুন্দরবন নাম দিচ্ছে। আর ওই যে কোরাল দ্বীপটা দেখা যাচ্ছে ওই যে ওইখানে, ওইটা কি, ওইটার নাম কি? আমরা বলে মগর দ্বীপ বলে। আমরা মগর দ্বীপ। আচ্ছা আচ্ছা। হাঁটতে হাঁটতে আমরা চলে আসি সিনবাদ রিসোর্টের কাছে। এটা হচ্ছে রিসোর্টে প্রবেশের রাস্তা। এই পথ ধরে কিছুটা সামনে গেলেই পড়বে রিসোর্ট। চমৎকার প্রাকৃতিক পরিবেশে অবস্থিত সিনবাদ রিসোর্টে বেশ কিছুক্ষণ কাটিয়ে বনের ভেতরের রাস্তা ধরে আমি আরো সামনের দিকে এগিয়ে যাই। সুন্দরবনের পরেই রয়েছে কোরালে পরিপূর্ণ নির্জন এক সমুদ্র সৈকত। এদিকটায় সাধারণত বেশি লোক আসেন না। তার অন্যতম কারণ হচ্ছে সমুদ্রে পড়ে থাকা নানা আকৃতির অসংখ্য কোরাল। হাঁটার রাস্তা একেবারে নেই বললেই চলে। এদিক দিয়ে এগিয়ে যেতে হলে হাঁটতে হবে কোরালের উপর দিয়ে। তবে হাঁটার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত। একটু পা হরকালেই ঘটতে পারে দুর্ঘটনা। এখান থেকেও দূরে ছেড়া দ্বীপের কিছু অংশ দেখা যায়। ওই যে দূরে দেখা যাচ্ছে ছেড়া দ্বীপ। তবে নির্জন এই সমুদ্র সৈকতটি প্রকৃতিপ্রেমীদের কাছে টানবেই, বিশেষ করে সৈকতে পড়ে থাকা অসংখ্য কোরাল। আর কোরালের উপর আছড়ে পড়া নীল সাগরের ঢেউ যেন প্রকৃতিপ্রেমীদের হৃদয়কেও আন্দোলিত করে যায়।
নীল সাগরকে একা নীরবে উপভোগ করতে চাইলে এই জায়গাটির জুড়ি মেলা ভার। এই জায়গাটি পর্যন্ত আমি একা একা এসেছিলাম, তাই শুরুতে একটু ভয় ভয় লাগছিল, তবে চারপাশের প্রকৃতি তা ভুলিয়ে দিয়েছিল এক নিমিষেই। একা একা এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে ফিরে আসি ছেড়াদ্বীপ যাওয়ার প্রবেশপথের কাছে, যেখানে পরিবারের অন্যান্যরা আমার জন্য অপেক্ষা করছিল। এরপর রিজার্ভ করা অটোতে করে ফিরে আসি রিসোর্টে। রিসোর্টে ফিরে রুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে রিসোর্টের কাছেই অবস্থিত আড্ডাবাড়ি রেস্তোরাঁতে দুপুরের খাবার খাই। এরপর চলে আসি সি বিচে। আমাদের রিসোর্টের পাশেই সি বিচ। বিচের একটা পাশ কোরালে পরিপূর্ণ, ছোট বড় নানা আকৃতির কোরাল। বিকেলের এই সময়টাতে ভাটা চলছে, তাই কোরালগুলো দেখা যাচ্ছে। সন্ধ্যার পর এবং সকালের দিকে জোয়ার শুরু হয়, তখন ঢেউ এসে রিসোর্টের আঙিনায় বাড়ি খায়। গলাচিপায় আমাদের রিসোর্টের আশেপাশে বেশ কিছু সুন্দর ও ইকো ফ্রেন্ডলি রিসোর্ট নির্মাণ করা হয়েছে। সকল আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এবং সাগরের পার ঘেঁষা এইসব রিসোর্টের ভাড়া বেশ কিছুটা বেশি। পুরো বিকেলটাই আমরা রিসোর্টের সাথের সি বিচে কাটাই আর উপভোগ করি সাগরের সূর্যাস্তের অপরূপ দৃশ্য। সূর্য ডোবার পর অন্ধকার ঘনিয়ে এলে আমরা রিসোর্টে ফিরে আসি। রাতে রিসোর্টটা দেখতে দারুণ লাগে। এটা হচ্ছে রিসোর্টের সম্মুখভাগ, মানে সাগরের পার ঘেঁষা অংশ। রিসোর্টের বিভিন্ন গাছে গাছে লাইট লাগিয়ে রিসোর্টের ভিতরে এক সুন্দর আবহ তৈরি করা হয়েছে, যা সত্যিই মনোমুগ্ধকর। রিসোর্টের সামনের অংশ থেকে ছেড়াদ্বীপ যাওয়ার রাস্তা পার হলেই রিসোর্টের পশ্চাৎভাগ রয়েছে, যেখানে আমরা উঠেছি। এই অংশটাতেও গাছে গাছে আলোকসজ্জা করে এর সৌন্দর্য বর্ধন করা হয়েছে। রাত 8:30টার দিকে রাতের খাবার খেতে আমরা চলে আসি বাজারের কাছের রেস্তোরাঁগুলোতে। দ্বিতীয় দিন রাতে আমরা বারবিকিউ অর্ডার করি শাহিনা রেস্তোরাঁতে। দ্বিতীয় দিন রাতে বারবিকিউয়ের জন্য আমরা অর্ডার করি কালাচান্দা মাছ, যার কেজি নেয় 950 টাকা করে। কালাচান্দা মাছের বারবিকিউ অর্ডার করে আমরা চলে আসি জেটিতে, যেখানে জাহাজ ভিড়ে, যার অবস্থান বাজারের রেস্তোরাঁগুলোর কাছেই। মাছ মেরিনেট হতে বেশ কিছুটা সময় লাগবে, তাই এই সময়টা আমরা জেটি ঘাটে কাটাই। জেটিতে মিনিট 30 মতো কাটিয়ে আমরা পুনরায় শাহিনা রেস্তোরাঁতে ফিরে আসি। কিছুক্ষণের মধ্যেই আমাদের বারবিকিউ চলে আসে। আমার ডাক্তার ভাই আমার বিবাহবার্ষিকী উপলক্ষে আমাদের সবাইকে আজ রাতে কালাচান্দা বারবিকিউয়ের ট্রিট দেয়। পরোটার সাথে কালাচান্দা মাছের বারবিকিউয়ের স্বাদ ছিল বেশ ভালো। খাবার পর আমরা ফিরে আসি আমাদের রিসোর্টে, আর এভাবেই শেষ হয় সেন্ট মার্টিনে কাটানো আমাদের দ্বিতীয় দিন। সেন্ট মার্টিনে কাটানো আমাদের শেষ দিনটি শুরু হয় ঘুম থেকে উঠে বিচে যাওয়ার মাধ্যমে। সকালে জোয়ার ছিল, আর এই সময়টা সেন্ট মার্টিনে সমুদ্রের পাড়ে কাটানো সেরা সময়গুলোর মধ্যে একটা। এই সময়টাতে জোয়ার থাকে, পাশাপাশি সূর্যের তাপও থাকে কম। সেন্ট মার্টিন দ্বীপে প্রচুর নারিকেল পাওয়া যায় বলে একে আঞ্চলিকভাবে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে। তবে বর্তমানে নারিকেল গাছগুলোতে নারিকেলের সংখ্যা খুবই কম। পাখির চোখে সেন্ট মার্টিনের কিছুটা অংশ দেখতে দেখতে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করা যাক। আপনারা হয়তো অনেকেই জানেন সেন্ট মার্টিনে আসার জন্য বর্তমানে ট্রাভেল পাসের ব্যবস্থা করা হয়েছে। মূলত জাহাজের টিকিট কাটলেই ট্রাভেল পাস অটো হয়ে যায়, তাই সামনের সিজনে যারা সেন্ট মার্টিন আসার প্ল্যান করছেন তারা আগে থেকেই জাহাজের টিকিট নিশ্চিত করে তারপর এখানে হোটেল বুকিং করবেন। আমি এখানে আসার 15 দিন আগে থেকেই জাহাজের টিকিট এবং সেন্ট মার্টিনের রিসোর্ট বুকিং করি।
আপনারা চাইলে আরও আগে থেকেই বুকিং করতে পারেন। আমি জাহাজের টিকিট বুকিং করি কক্সবাজারের ট্রাভেল কিং নামক ট্রাভেল এজেন্সি থেকে। আপনারা চাইলে কর্ণফুলী ক্রুজ লাইনের ওয়েবসাইট থেকেও সরাসরি টিকিট বুকিং করতে পারবেন। আর এই সব কিছুতে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে ট্যুর লাভার্স অব কিশোরগঞ্জ গ্রুপের অ্যাডমিন প্রিয় ছোট ভাই ইভান। ইভানের প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা আর ভালোবাসা। সমুদ্র পাড়ে বেশ কিছুক্ষণ কাটিয়ে রিসোর্টের পাশের একটা রেস্তোরাঁ থেকে আমরা সকালের খাবার খেয়ে অটো রিজার্ভ করে চলে আসি পশ্চিম বিচে। সাগরের নীল জল অনবরত আছড়ে পড়ছে প্রবাল পাথরের উপর, যা সৃষ্টি করছে এক অদ্ভুত ফেনিল সৌন্দর্যের। এই সব দেখতেই মূলত সেন্ট মার্টিন আসা। সেন্ট মার্টিনে সবচেয়ে বেশি ভিড় হয় এই পশ্চিম বিচে, কারণ এখান থেকে সূর্যাস্ত সবচেয়ে ভালো দেখা যায়। এছাড়াও সারি সারি কেয়া গাছ আর প্রবাল পাথরে পরিপূর্ণ সমুদ্র সৈকত একে করেছে অনন্য। পাড়ে বাঁধা আছে ছোট বড় বেশ কিছু মাছ ধরার নৌকো, যেগুলোতে করে এখানকার জেলেরা পাড়ি জমায় গভীর সমুদ্রে। পাখির চোখে পশ্চিম বিচের সমুদ্র সৈকত, সাগরের নীল জল, তীরে বাঁধা নৌকো আর চারপাশের মনোরম প্রকৃতি দেখতে দারুণ লাগে। সেন্ট মার্টিনের পশ্চিম বিচে গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য রিসোর্ট, আর এই রিসোর্টগুলোর ভাড়া তুলনামূলক কম। তাই এখানে পর্যটকদের ভিড় হওয়ার অন্যতম কারণগুলোর মধ্যে এটি একটি। বাজার থেকে সৈকত ধরে হেঁটে পশ্চিম বিচে আসা যায়। বাজার থেকে হেঁটে এখানে আসতে সময় লাগে প্রায় 40 মিনিটের মতো। বিস্তৃত বালুকাময় সমুদ্র সৈকত আর বাজারের কাছাকাছি হওয়ার কারণে এই স্থানটি সর্বদাই জনাকীর্ণ থাকে। এখানে সাগর পাড়ে অসংখ্য বিচ বেড ভাড়ায় পাওয়া যায়, যা ঘন্টা প্রতি 20 থেকে 30 টাকা করে নেয়। আমরাও 2টি বেড ভাড়া করে খানিক বিশ্রাম নিয়ে নেই। পশ্চিম বিচে আমরা অনেকটা সময় অতিবাহিত করি। কখনো সাগরের পাড় ঘেঁষে হেঁটে চারপাশের সৌন্দর্য অবলোকন করি, কখনো বা সম্মোহিত হয়ে যাই কোরালের ওপর নীল সাগরের ঢেউ আছড়ে পড়া দেখে, কখনো বা চলে ফটোশ্যুট, যেটাতে আমার ডাক্তার ভাই সিদ্ধহস্ত, কখনো বা আমাদের সময় কাটে উদাস পানে সাগরের দিকে তাকিয়ে থেকে। পশ্চিম বিচে লোকসংখ্যার আধিক্যের জন্য এখানকার সৈকতে গড়ে উঠেছে বেশ কিছু দোকানপাট, যেখানে আচার, চকলেট, শুটকি, শোপিস, জুতা, মেয়েদের অর্নামেন্ট সহ পাওয়া যায় নানা সামগ্রী। এখানেই রয়েছে বিশিষ্ট কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের রিসোর্ট সমুদ্রবিলাস, যার অবস্থান একেবারে সাগরের পাড় ঘেঁষে। সেন্ট মার্টিনের পশ্চিম বিচে অনেকটা সময় কাটিয়ে আমরা আমাদের রিসোর্টে ফিরে যাই। আমাদের রিসোর্ট চেক আউটের টাইম দুপুর 12টায়, যদিও আমরা বেশ কিছুটা সময় বেশি নিয়ে নেই। যাই হোক, রিসোর্ট চেক আউট করে ব্যাগপত্র সব রিসোর্টের রিসিপশনে রেখে রিসোর্টের ভিতরেই সময় কাটাই। দুপুর 2টার পর আমরা রিসোর্টের খাবার রেস্টুরেন্টে দুপুরের খাবার খাই। খাবারের পর আমরা আরও বেশ কিছুটা সময় রিসোর্টেই কাটাই। বিকেল 4টার পর আমরা রিসোর্ট থেকে অটো ভাড়া করে চলে আসি জেটিঘাটের বাজারের কাছাকাছি। আমরা জেটিতে পৌঁছানোর সাথে সাথেই জাহাজ এসে পৌঁছায়, তাই বাজারে প্রচুর জ্যাম হয়। অনেক কষ্টে জেটির রাস্তা ধরে জাহাজে পৌঁছাই। ভিডিওতে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষের ভিড়। সন্ধ্যা 5:40 আমাদের জাহাজ সেন্ট মার্টিনকে বিদায় জানিয়ে রওনা হয় কক্সবাজারের উদ্দেশ্যে। আমাদের কক্সবাজার পৌঁছাতে সময় লেগেছিল প্রায় 5.5 ঘন্টা।
সো ভিউয়ার্স, এই ছিল আমার সেন্ট মার্টিন ভ্রমণ। আমার সেন্ট মার্টিন ভ্রমণের সকল খরচের হিসাব ও প্রয়োজনীয় সকল তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আরও প্রয়োজন হলে সেখান থেকেও দেখে নিতে পারেন। পরবর্তী এপিসোডে থাকবে সেন্ট মার্টিন থেকে কক্সবাজার পৌঁছে পরবর্তী দিন কক্সবাজারের লোকাল স্পটগুলোর বিস্তারিত ভ্রমণ নিয়ে। তাই আজ আর নয়, দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।